হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা ডক্টর স্টোন অ্যানিমের এপিসোড 8 এক্সপ্লেন করব। গাইস, আপনারা হয়তো ভিডিও সম্পূর্ণ দেখেন না। যদি ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন ডক্টর স্টোনের আজকের ভিডিওতে চমৎকার কিছু আছে। তো আজকের ভিডিওতে সেনকু এমন কিছু তৈরি করবে যা ওই প্রাচীন লোকেরা কখনোই দেখেনি অথবা এ বিষয়ে কখনোই জানতো না। আর হ্যাঁ গাইস, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন অন করে রাখবেন ডক্টর স্টোনের পরবর্তী ভিডিও পেতে। তো গাইস, আগের ভিডিওর লাইক টার্গেট তো কমপ্লিট হয়নি, তারপরও এই ভিডিওতে একটি লাইক টার্গেট দিচ্ছি। আপনাদের কাছে এই ভিডিওতে অনুরোধ রইল 60টি লাইকের। আশা করি পরবর্তী ভিডিও পেতে এটা অবশ্যই কমপ্লিট করবেন। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ডক্টর স্টোনের এপিসোড 8। তো এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ওই গ্রামের লোকেরা বলাবলি করছে আমাদের গ্রামে বাইরে থেকে কেউ এসেছে। আরেকজন বলে এটা অবশ্যই ওই অপরাধী যাকে কয়েক বছর আগে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। এছাড়া আর কে হতে পারে? আরেকজন বলে মনে হচ্ছে পাথর হওয়া মানুষগুলো জাগতে শুরু করেছে। আরেকজন বলে কখনোই না, এমনটা হওয়া সম্ভব নয়। সিনচেন যায় গ্রাম প্রধানের দিকে, সে বলছে ওই ভিনদেশি লোককে আবার আমাদের গ্রামে কোহাকু নিয়ে আসেনি তো? সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বলে তা এখন পর্যন্ত জানা যায়নি। তখন ওই মহিলাটা বলে না, ওইটা কোহাকুই ছিল। জেসপার, আমি জানি তুমি জিনরোর কথা শুনেছিলে, তার বিষয়ে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। তো গাইস, এই লোকটার নাম আসলে জেসপার। গ্রাম প্রধান তখন অনেক রেগে যায় আর বলে বোকা কোহাকু, তোমাকে ত্যাগ করে দিয়েছি, তারপরও তুমি আমার নিয়ম মেনে চলো না। আমি এই মেয়েটাকে নিয়ে যে কি করব? তখনই প্রিস্টেস রুরি কাশতে কাশতে মাটিতে পড়ে যায়। সিন চেঞ্জ হয় সেনকুর দিকে। ক্রোন বলে তো বলো সেনকু, সবকিছুকে একেবারে ঠিক করে ফেলার ঔষধ কিভাবে তৈরি করব? আমরা রুরির ব্যাধিকে হারিয়েই ছাড়বো। তখন তো সেনকুর মাথায় লাড়া দেয়। সে তার সায়েন্স কিংডম নিয়ে আবার গভীর ভাবনায় মগ্ন হয়ে যায়। কোহাকু বলে আমি জানি সে অবশ্যই আবার কিছু উল্টাপাল্টা ভাবছে। মাঝে মধ্যে বোঝা যায় না সে কি আসলেই ভালো মানুষ নাকি স্বার্থপর। আমার মতে এটা লজিক্যাল তো বটে, তবে এরপর সেনকু বলে আমাদের সায়েন্স কিংডম এখন তৈরি করতে যাচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এটা একটা সায়েন্টিফিক ঔষধ যা মানুষকে অসুস্থ করার ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। 20 শতকের শুরুর দিকে এটা আবিষ্কারের পর থেকে এই ঔষধ লাখ লাখ কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। আমরা তার রক্ত পরীক্ষা করতে পারবো না, তাই বোঝা মুশকিল তার আসলে কি রোগ হয়েছে। তবুও আমরা চেষ্টা তো করতেই পারি। এসব কথা শুনে কোহাকু আর ক্রোন হাঁ হয়ে তাকিয়েছিল। গাইস, এই অ্যান্টিবায়োটিক বিষয়ে আমি কিছু ফ্যাক্ট বলি যেগুলো না বললেই নয়। আমি যদি কোনো ফ্যাক্ট চ্যানেলে ফ্যাক্ট ভিডিও বানাতাম তাহলে এগুলো অবশ্যই বলতাম। এই অ্যান্টিবায়োটিকে যেই গুরুত্বপূর্ণ একটি উপকরণ দেওয়া হয় সেটি হলো পেনিসিলিন। এটা আবিষ্কার হয়েছিল ভুল করে একজন বিজ্ঞানী যে একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার উপর পরীক্ষা নিরীক্ষা করছিল। তবে সে ছুটিতে যাওয়ার আগে ওইগুলোকে ভুল করে খোলা রেখে যায়। সে ছুটি কাটিয়ে আসার পর দেখে ওই ব্যাকটেরিয়ার আশেপাশে কিছু ছত্রাক জন্মেছে, আর যেখানে যেখানে ওই ছত্রাকগুলো জন্মেছে সেই জায়গার ব্যাকটেরিয়াগুলো মরে গেছে। আর এভাবেই আবিষ্কার হয় প্রথম অ্যান্টিবায়োটিকের। আর এই অ্যান্টিবায়োটিকের কারণেই হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক বড় বড় অঞ্চল দখল করে নিয়েছিল। বলতে পারেন হিটলার অনেক বড় একটা জয় পেয়েছিল এই অ্যান্টিবায়োটিকের কারণে। যাই হোক, আর বিস্তারিত বললে অনেক লম্বা হয়ে যাবে, গল্পের দিকে ফেরা যাক। অ্যান্টিবায়োটিক তৈরি করার কথা শুনে কোহাকু আর ক্রোন অনেক বেশি কনফিডেন্ট হয়ে যায়। ক্রোন বলে তো বলো আমাদের কি কি লাগবে, এখনই কাজ শুরু করি। কোহাকু বলে আমাদের কি কি প্রয়োজন। সেনকু বলে অনেক কিছু এখানে নেই, আমার কথা আগে মনোযোগ দিয়ে শোনো। অ্যান্টিবায়োটিক তৈরির দুইটি পন্থা রয়েছে। প্রথম পন্থা, আমরা বায়োলজিক্যাল ওয়েতে জীবিত উপকরণ থেকে পেনিসিলিন তৈরি করতে পারি। দ্বিতীয় পন্থা হলো পাথরের মাধ্যমে, যেমন সালফার ড্রাগস। কোহাকু বলে 1 মিনিট সেনকু, জীবিত উপকরণ, পাথর, এসব দিয়ে আবার ঔষধ তৈরি হয় নাকি? সেনকু বলে ফাঙ্গাস নামক ছত্রাক দিয়ে পেনিসিলিন তৈরি করাটা সবচেয়ে বেশি বিখ্যাত। তবে এই পাথরের প্রাচীন দুনিয়ায় এটা তৈরি করা প্রায় অসম্ভব। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা বলতে পারবো দেখো আমরা পেয়েছি অনেকগুলো ফাঙ্গাস ছত্রাক যেটা 1000 গুণ বেশি শক্তিশালী। আর আমরা শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাই করতে পারি যেন আমরা ফাঙ্গাস ছত্রাক পেয়ে যাই। অন্যদিকে দ্বিতীয় পন্থা, এটা পাথর দিয়ে তৈরি করতে গেলে প্রয়োজন হবে অনেক বেশি ম্যান পাওয়ার এবং অনেক বেশি পরিশ্রম। তবে আমরা এই প্রাচীন যুগেও ওই ওষুধটা তৈরি করবই করব, এতে কোনো সন্দেহ নেই। ক্রোন বলে তার মানে এই বিষয়টা একদম পরিষ্কার। সেনকু বলে তুমি বুঝেছো না ক্রোন, আমাদের কাছে না রয়েছে সুপার পাওয়ার, না আমরা অনেক বড় জিনিয়াস। আমরা মাটিতে চলাচল করা মানুষ। আমাদের কাজই হলো এগিয়ে যাওয়ার মাধ্যমে নতুন বিষয় সম্পর্কে জানা। তো আমরা বেছে নেব পরিশ্রমের পথ। এরপর সেনকু ওই অ্যান্টিবায়োটিক তৈরি করার জন্য একটা ম্যাপ তৈরি করে। এরপর সেনকু বলে আমরা এই সব বিষয়গুলোই সংগ্রহ করব আর আমরা এই 20 লাখ বছরের জ্ঞানের যথার্থ ব্যবহার করব। এটা হলো ওই ঔষধ পর্যন্ত পৌঁছানোর সায়েন্স দিয়ে তৈরি একটি ম্যাপ। তখন তো তারা দুজন এই বিষয়টা দেখে অবাক। এইসব দেখা কোহাকুর মাথা উলাইয়া যায়। ক্রোন বলে বাহ, অনেক অসাধারণ একটা বিষয়, তাহলে চলো আমরা আয়রন থেকে শুরু করি। আর এই আয়রনটা দিয়ে আসলে করে কি? আমাকে সবকিছু শেখাও।
সেনকু বলে আয়রন পাওয়াটা এত সহজ নয়। তাদের দেখে কোহাকু ভাবে সেনকু মাস্টারের ম্যাজিক্যাল সায়েন্স শেখানোর ক্লাস। তবে আমার মনে হয় না এই বিষয়গুলো আমি বুঝতে পারবো। এরপর রাত হয়ে যায়। ক্রোন সেনকুর কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, কি বললে সত্যি? এটা একটা গ্রহ আর আমাদের গ্রহটা ঘুরছে? সেনকু বলে, হ্যাঁ ঠিক বলেছ। কোহাকু বলে, আমার এই বিষয়টা একদমই মাথায় ঢুকলো না। যদি আসলে এই জায়গাটা ঘুরে থাকে তাহলে আমি এই গাছের উপর থেকে উড়ে যাচ্ছি না কেন? হ্যাঁ, তখন সেনকুর মাথা খারাপ হয়ে যায়। সেনকু বলে, এর কারণ এই জায়গার গ্র্যাভিটি। ক্রোন বলে, আমি এই বিষয়টা নিয়ে সবসময় ভাবতাম, কিছু কিছু তারা তো কখনোই নড়তো না। এরপর সেনকু একটি তারা দেখিয়ে বলে, ওইটা হলো নর্থ স্টার। এই তারাটা অনেক কাজে আসে, যেটা আমাদের একদম সঠিক উত্তর দিক দেখায়। ক্রোন বলে, কি বললে সত্যি? কোহাকু বলে, তবে ওই তারাটা তো উত্তর দিক থেকে একটু সরে গেছে এমন মনে হচ্ছে। সেনকু বলে, এটা কখনোই সম্ভব না, এটা একটু 19-20 হতেই পারে। তখনই তার মাথায় আসে, পৃথিবীর ঝুঁকে যাওয়া বদলে গেছে নাকি? প্রায় 3700 বছর ধরে আমাদের এই গ্রহ কিছুটা ঝুঁকে গেছে। এখন চলছে 5379 সাল। নর্থ স্টার একটু হেলে গেছে, তাই আমার জিপিএস কাজ করছিল না, আর আমরা হাকনে যাওয়ার সময় হারিয়ে গিয়েছিলাম। এখন আমার নিজের উপরই হাসি আসছে। এই বিষয়টা আমার চোখের আড়াল হলো কিভাবে? তোমরা এ বিষয়ে কখনোই ভুল করবে না, কারণ তোমাদের মাথায় আগের ওই পৃথিবীর কোনো ধারণা নেই। আমি অনেক বড় একটা লুজার। কোহাকু বলে, তোমার যা ইচ্ছা বলতে পারো, তবে আমার কাছে মনে হয় না তুমি একটা লুজার। সেনকু বলে, আমি এটা বলে নিজেকে ছোট করছি না, আমি আসলে নিজেকে অনেক বুদ্ধিমান মনে করি। তবে এত ছোট্ট একটা বিষয় ধরতে পারলাম না, শুধু এতটুকুই বলার ছিল। 3700 বছর, এখন বুঝতে পারছি কত লম্বা একটা সময় ছিল। তখন সেনকুর মাথায় আসে, এক সেকেন্ড, তোমরা আসলে কিভাবে জানো উত্তর দিক কোন দিকে? তখন ক্রো আবার পাঠ নিতে শুরু করে। ক্রোন বলে, ও বিষয়টা তাহলে এমন। মহান সেনকো এই পাথরটা তাহলে চেনে না। এটা আমি একটা পাহাড়ে পেয়েছিলাম, আর এটাকে যখন ঝুলিয়ে রাখি অথবা ভাসিয়ে রাখি একদম সঠিক উত্তর দিক দেখায়। আসলেই চমৎকার, তাই না? সেনকু বলে, ও এটা একটা ম্যাগনেট। তখন ক্রোন শুয়ে পড়ে আর বলে, তুমি এটাও চেনো? সেনকু বলে, তুমি অনেক চমৎকার একটা কাজ করেছো ক্রোম। আমাদের কাছে এখন যেহেতু ম্যাগনেট আছে, তাহলে আমরা সিন চেঞ্জ হয় তারা একটা ছোট নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আর কোহাকু ওই ম্যাগনেট দিয়ে আয়রন পাউডার কালেক্ট করে। কোহাকু এটা দেখে অবাক হয়ে যায়। কোহাকু বলে, এই যে দেখো, এই পাথরটা কতগুলো কালো বালি সংগ্রহ করেছে। সেনকু বলে, অবশেষে আমরা আমাদের সায়েন্স কিংডমের জন্য প্রথম পদক্ষেপ নিতে পেরেছি। তখন সেনকু আর ক্রোম শুয়ে বসে গল্প করছে। সেনকু বলে, সে আসলেই একটা বাঘিনীর মতো। তোমাদের গ্রামের সবাই কি এমন শক্তিশালী? ক্রোম বলে, আমাদের গ্রামে কতগুলো তরতাজা গরিলাও রয়েছে, তবে সবচেয়ে ধূর্ত গরিলা তো কোহাকুই। কোহাকু বলে, আমি বলেছি না আমি কোনো গরিলা নই? আর তোমরা দুজন ওইখানে বসে পটর পটর করছো। এখানে আমি একা একাই সবকিছু করছি, এখনই এসে আমাকে সাহায্য করো, আর এমনিতেও এতে অনেক সময় লাগবে। এরপর তারাও এসে কাজ শুরু করে। সেনকু কাজ করতে করতে বলে, সে তো ঠিকই বলেছে, এতে সারা দিন লেগে যাবে। তখন ক্রোন বলে, তো আমি কি কাউকে গ্রাম থেকে নিয়ে আসবো আমাদের কাছে সাহায্য করার জন্য? কোহাকু বলে, গ্রামবাসীদের কথা বলতে গেলে তোমরা তাদের জন্য শুধু দুইজন অদ্ভুত ম্যাজিশিয়ান, তাই দুঃখের বিষয় আমাদের কেউ সাহায্য করবে না। তখন সেনকো একটা ভেসে আসা তরমুজ দেখতে পায়। এরপর তারা দেখে ওইটা আসলে একটা ছোট্ট মেয়ে মাথায় তরমুজের খোসা পড়ে আছে। কোহাকু বলে, এ তো সুইকা, তুমি এখানে কি করছো? তার মানে তুমি আমাদের পিছু পিছু ওই জায়গায় এসে পড়েছো? সেনকু বলে, এর নাম সুইকা। ক্রোন বলে, এটা তার ঘরোয়া নাম, আই মিন নিকনেম। সে তার মাথার উপর সবসময় তরমুজের খোসা পড়ে থাকে। এরপর ক্রোন সুইকার সামনে গিয়ে বলে, ওই সুইকা, তোমার এত বড় সাহস, তুমি আমার ম্যাগনেট ধরেছ? সুইকা বলে, আমি সবসময় সবার সাহায্য করতে চাই, আমি সাহায্য করতে পারি না কারণ আমার মাথার উপর সবসময় অনেক বড় একটা জিনিস থাকে, আর এই বিষয়টা আমার বড় হওয়ার পরও বদলাবে না। এজন্য কারো যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, তখনই সেনকো বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। সায়েন্সের কিংডমে সবাইকেই স্বাগতম। আমাদের অনেক বেশি বেশি সাহায্যের প্রয়োজন, আর আমি এটা নিঃসন্দেহে বলতে পারি তোমার মতো ছোট একজন মেয়ে খুব সহজে অনেক বেশি আয়রন পাউডার জমা করতে পারবে, আর আমার তোমার উপর বিশ্বাস আছে। তখন সুইকা ভাবে, সেই একমাত্র প্রথম মানুষ যে আমাকে জিজ্ঞেস করেনি আমি মাথায় এমন তরমুজের খোসা কেন পড়ে থাকি। হয়তো সে বুঝে গেছে আমি মুখ দেখাতে একদমই পছন্দ করি না, তাই হয়তো সে জিজ্ঞেস করেনি। কোহাকু বলে, মনে হচ্ছে তুমি সেনকুকে চিনতে ভুল করেছো, তুমি তাকে একটু বেশি মহান মনে করছো। ক্রোন বলে, যতক্ষণ তুমি তার কাজে আসবে, তুমি দেখতে কেমন এতে তার কিছুই যায় আসে না। এরপর সুইকা তার কাজ শুরু করে দেয়। সুইকা বলে, আমি সব আয়রন পাউডার জমা করে ফেলবো, তোমরা শুধু দেখতে থাকো। ক্রোন বলে, কি করছো এসব, মমতারও মনে করেছো নাকি? তখন সেনকু এই কথাটা শুনে অবাক হয়ে যায়। সে বলে, কি তোমরা ফিল্ম সম্পর্কে জানো না কিন্তু মমতারও চেনো? কে বলেছে তোমাদের এই মমতারও সম্পর্কে? ক্রোন বলে, ও তুমিও জানো নাকি? সুইকা বলে, রুরি আমাদেরকে বলেছিল। সেনকু বলে, আরেকটা অদ্ভুত বিষয়, তোমরা গরিলা সম্পর্কে কিভাবে জানো? তোমরা এই জঙ্গলে কখনো গরিলা দেখেছিলে? কোহাকু বলে, না আমি তো কখনো গরিলা দেখিনি। ক্রোন বলে, তবে মমতারোর মধ্যে তো একটা গরিলা আছে, তাই না? আমি ঠিক বলেছি না? সেনকু বলে, না বিষয়টা মোটেও এমন নয়।
কিন্তু সে তো খাবার খাইয়ে বন্ধু বানিয়েছিল, একটা ভাল্লুক, একটা সিংহ, একটা গরিলা আর একটা কুমিরকে। সেনকু বলে, এটা তুমি কোন মমতারোর কথা বলছো? তখন সেনকু মনে মনে ভাবে, তাহলে এটা কি ভয়ানক জন্তু জানোয়ারের বিষয় শেখানোর সহজে বোঝানোর একটা গল্প ছিল নাকি? কোহাকু বলে, আমিও রুরির কাছ থেকে অনেক ধরনের ভিন্ন ভিন্ন গল্প শুনেছি, আর সত্যি বলতে অনেক বড় বড় শব্দ আমি রুরির কাছ থেকেই শিখেছি। সেনকু বলে, রুরি তুমি আসলে কে? এই রুরির ওপর আমার ইন্টারেস্ট আসতে শুরু করেছে। এখন তো আমাদের ওই ঔষধটা বানিয়ে রুরিকে ঠিক করতেই হবে, যাই হয়ে যাক না কেন। ক্রোন বলে, রুরির ওপর তোমার ইন্টারেস্ট এসেছে? কি বলতে চাচ্ছ তুমি? কোহাকু চুপিসারে সেনকুকে বলে, ক্রোন আসলে রুরিকে পছন্দ করে। সেনকু বলে, ও তার মানে এই কাহিনী, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। কোহাকু বলে, আর জানো, ক্রোম আসলেই একটা ছোট্ট বাচ্চাদের মতো, সে এখনো কিছুই বোঝেনি। তখন তো ক্রোম পাগলায় চেইতা যায়। ক্রোম বলে, তোমরা দুজনে ফিস ফিস করে কি কইতাছো? আর তোমরা বাচ্চা কাকে বললে? এরপর সিন চেঞ্জ হয়। সুইকা বলে, তার মানে এই কালো বালু দিয়েই আয়রন নামক ওই জিনিসটি তৈরি হবে। সেনকু বলে, হ্যাঁ, 1 ভাগ কয়লায় 4 ভাগ আয়রন মিলিয়ে তাপ দিতে হবে। ক্রোম বলে, আরে এটা তো অনেক সহজ। সেনকু বলে, এটা শুধু শুনতেই সহজ মনে হচ্ছে, এটা মাটির পাত্র তৈরি করার মতো কোনো কাজ নয়। কাঠখড় পুড়িয়ে আমরা সর্বোচ্চ 700 ডিগ্রি তাপমাত্রা উৎপন্ন করতে পারবো। তবে আয়রন তৈরিতে আয়রনের পাউডারকে আয়রনে রূপান্তর করার জন্য প্রয়োজন 1500 ডিগ্রি তাপমাত্রা। কোহাকু বলে, এতটা তাপমাত্রা উৎপন্ন করা অনেক কঠিন হবে, এটা আমরা কিভাবে করব? সেনকু বলে, আমরা অনেক জোরে জোরে ফু মারবো, এর ভেতরে আমরা যতটা সম্ভব অক্সিজেন দেওয়ার চেষ্টা করব। এরপর সেনকু তাদেরকে হাতে তৈরি কিছু পাম্পার দিয়ে বলে, আমরা এটার মাধ্যমে অনেক বেশি বাতাস তৈরি করব আর তাপমাত্রাকে 700 থেকে 1500 ডিগ্রিতে নিয়ে আসবো। কোহাকু বলে, আমরা এটার মাধ্যমে তো অনেক সহজেই বাতাস উৎপন্ন করতে পারবো, এই কাজ আমি একাই করতে পারবো। সেনকু বলে, একবার করা শুরু করো, তারপরে বলো। এই ম্যান পাওয়ারও আমাদের জন্য যথেষ্ট হবে না। এরপর তারা বাতাস দেওয়া শুরু করে। বাতাস দিতে দিতে তারা একটা পর্যায়ে কুইতা মুইতা একসাথ করে ফেলায়। ক্রোন বলে, আমার হাত শেষ, আমিও শেষ। সেনকু বলে, খবরদার, মাঝখানে থামবে না, তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে। কোহাকু বলে, এটা আমাদের আর কতক্ষণ করতে হবে? সেনকু বলে, আর মাত্র 20 অথবা 30 ঘন্টা। এই কথা শুনে সুইকা তো বেহুশ হয়ে যায়। এটা দেখে কোহাকু বলে, নিজেকে এত ক্লান্ত করো না সুইকা, তুমি একটু আরাম করে নাও। সিন চেঞ্জ হয় কিনরো জিনরোর দিকে। জিনরো বলে, মনে হচ্ছে তারা অনেক পরিশ্রমের একটা কাজ করছে, আমিও তাদের সাহায্য করতে চাই। কিনরো বলে, খবরদার জিনরো, নিজের পথ ছেড়ে যাবে না, নিয়ম তো নিয়মই। জিনরো বলে, ছাড়ো সব কথা, তুমি তো বসে বসে একটা স্বর্ণের বর্ষা পেয়ে গেলে, আমারও একটা চাই। কিনরো বলে, কি বললে? এত লোভ ভালো নয় জিনরো। জিনরো বলে, তাহলে তোমার বর্ষা আমাকে দিয়ে দাও। কিনরো বলে, না দেব না। জিনরো বলে, দিয়ে দাও, এটা দিয়ে আমি কাজ চালিয়ে নেব। এরপর জিনরো কিনরোকে জোর জবরদস্তি করতে থাকে। এরপর সকাল হয়ে যায়। সেনকু দেখে তারা এত পরিশ্রম করার পরও তাদের আয়রন পাউডারে কোনো কাজ হয়নি, তারা সেটাকে আয়রনে রূপান্তর করতে পারেনি। সেনকু বলে, এত কম লোক দিয়ে কোনো কাজ হবে না, আমাদের সায়েন্স কিংডমের জন্য আরো নাগরিক প্রয়োজন। তখন তো জিনরো ঘুমিয়ে ঘুমিয়ে বলছে, বর্ষা দে, বর্ষা দে, কিনরো, স্বর্ণের বর্ষা কইরে। তখন জিনরোর এই অবস্থা দেখে সেনকু বলে, আমি জানতাম জিনরো খুব দ্রুতই আমাদের পক্ষে চলে আসবে। ক্রোন বলে, হ্যাঁ, তার মতিগতি আমাদের পক্ষেই মনে হচ্ছে। সেনকু বলে, আমাদের পাওয়ার অর্জন করতে সায়েন্স নামক টোপটা ব্যবহার করতে হবে। কোহাকু বলে, তোমরা দুজন তাকে টোপ বলা বন্ধ করবে? সেনকু বলে, তবে এমনটাও নয় যে পুরো গ্রাম চকচক করা বর্ষা দেখে আমাদের পক্ষে এসে পড়বে, আমাদের কোনোভাবে জানতে হবে তাদের আসলে কি চাই। তখন সুইকা বলে, আমি এসব কাজে অনেক বেশি এক্সপার্ট, কারণ আমি যে কোনো সময় তরমুজ হয়ে যেতে পারি, আর কেউ আমাকে দেখতেও পাবে না। সেনকু বলে, এটা তো চমৎকার, মহান গুপ্তচর সুইকা, আমি চাই তুমি আমাদের জন্য ম্যান পাওয়ার খুঁজে নিয়ে আসো। ক্রোন বলে, হ্যাঁ মহান গুপ্তচর সুইকা, তুমি এটা অবশ্যই করতে পারবে। তখন সুইকা বলে, মহান গুপ্তচর সুইকা, অবশেষে আমি কারো কাজে আসবো। এটা বলতে বলতে সে ওই স্থান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয় গ্রামের দিকে। কেউ একজন বলে, তো ওই ভিনদেশী কোথায় যাকে কোহাকু আমাদের গ্রামে নিয়ে এসেছে? তখন একটি বাচ্চা বলে, আমি শুনেছি, আমি জানি, সে আসলে এখন ক্রোমের শেডের ভিতরে থাকে। এক পুরো দম্পতি বলে, গ্রামের বিজ্ঞ লোকদের মতে আমাদের তাদের সাথে বাড়াবাড়ি করা একদমই উচিত হবে না, যতক্ষণ না তারা আমাদের গ্রামের ভেতরে প্রবেশ করছে। বয়স্ক মহিলাটি বলে, কথা তো ভুল বলনি। বয়স্ক লোকটি বলে, তবে সে যদি কোনো চালাকি করার চেষ্টা করে তাহলে? সিন চেঞ্জ হয় একটা পালোয়ানের মতো দেখতে লোকের দিকে। তারা বলাবলি করছে, সে যদি আসলেই বিপজ্জনক হয় তাহলে আমি তাকে শেষ করে দেব, তখনই আমাকে রুরি পছন্দ করবে। এই গাইস, এটা মনে হয় রুরির পিছে পাগল। এরপর সিন চেঞ্জ হয় 3টা পাগলা বোনের দিকে। তাদের মধ্যে একজন বলে, সবচেয়ে বড় প্রশ্ন হলো ওই লোকটা আসলে কতটা শক্তিশালী? কি আমি ঠিক বলেছি না?
তখন আরেকজন বলে, সে শক্তিশালী হোক বা না হোক তাতে আমার কিছুই যায় আসে না, আমার জন্য তো শুধু তার চেহারা ভালো হলেই যথেষ্ট। আরেক বোন বলে, সে দেখতে যেমনই হোক না কেন এতে আমার কিছুই যায় আসে না, সে শুধু শিকার করতে জানলেই হয়। তাদের মধ্যে এক বোন রেগে গিয়ে বলে, আমাদের 3 বোনেরই পছন্দ ভিন্ন ভিন্ন, তারপরও আমরা এখনো সিঙ্গেল কেন? এরপর সিন চেঞ্জ হয় একটা ফ্যামিলির দিকে যারা শুধু মাছ খেতেই পছন্দ করে। ওই পরিবারের পুরুষ লোকটি বলছে, এই মাছগুলো তো খেতে আসলেই অনেক মজা। মহিলাটি বলে, হ্যাঁ, এই খাবারের কোনো তুলনা হয় না। আর ছোট্ট ছেলেটি বলে, আমি এই পুরা মাছ খাইতে খাইতে ত্যক্ত হয়ে গেছি। তো গ্রামের লোকদের এসব কর্মকাণ্ড খবরাখবর নিয়ে সুইকা সন্ধ্যায় ফিরে আসে সেনকুর কাছে। সুইকা বলে, আমি লোকদের কথা শুনতে গিয়েছিলাম এটা জানার জন্য যে তাদের আসলে কি কি চাই। প্রথমে ওই 3 সুন্দরী বোন, গার্লেট, সাফাইয়া আর রুবি। কোহাকু বলে, আরে বাহ, এরা তো আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে। সুইকা বলে, জানো তোমরা তারা আসলে কি চায়? সেনকু বলে, আমার শুনে ভালো লাগবে যদি তাদের ওই জিনিসটা যেন এই যুগের টেকনোলজি দিয়ে তৈরি করতে পারি। সুইকা বলে, একটা বয়ফ্রেন্ড। সেনকু বলে, এমন জিনিসকে সাইন্স দিয়ে তৈরি করা প্রায় অসম্ভব। কোহাকু বলে, 3 বোন আর তাদের অদ্ভুত অদ্ভুত ইচ্ছা। তবে সেনকু, তোমার চেহারাও খারাপ নয়, তবে আমার মনে হয় না তোমার চেহারা এতটাও সুন্দর যেটা সাফায়ার পছন্দ হবে। ক্রোন বলে, তাদের মাথায় যা আসে তারা তো সেটাই বলে বসে, এজন্যই তো আমি একদমই মেয়েদের পছন্দ করি না। কোয়াকু বলে, ক্রোম, তুমি জানো তুমি একদম বাচ্চাদের মতো, আমি আর রুরিও তো মেয়ে, তার মানে তুমি আমাদেরও পছন্দ করো না? ক্রোন বলে, আমি তো তোমাকে মেয়েই মনে করি না, তুমি তো একটা গরিলা। তখন কোয়াকু অনেক রেগে যায়। সেনকু বলে, আমার মনে হয় আমরা তাকে মানাতে পারবো যে চায় কেউ তাকে বসে বসে খাওয়াক। তো সে আসলে কি চায়? সুইকা বলে, সে চায় একটা ভরপুর খাবারের পার্টি যেখানে থাকবে বিভিন্ন ধরনের মাছ টাছ ইত্যাদি। ও হ্যাঁ, খাবারের পার্টি থেকে মনে পড়েছে, কেনে তার থেকেও বড় পিটুক। সে বলছিল পোড়া মাছ খেতে খেতে সে বিরক্ত হয়ে গেছে, সে খাবার জন্য নতুন কিছু চায়। সেনকু তো এই কথা শুনে ভাবে পাইসিটো। সেনকু সুইকাকে বলে, আমি জানতাম তুমি এটা অবশ্যই করতে পারবে মহান গুপ্তচর সুইকা। সবাইকে আমার সায়েন্স কিংডমে নিয়ে আসার ওই সায়েন্টিফিক টোপ আমি অবশেষে পেয়ে গেছি। কোয়াকু বলে, তার মানে তুমি কি এখন সবার জন্য খাবার তৈরি করবে? ক্রোন বলে, এর সাথে সায়েন্সের সম্পর্ক কি? সেনকু বলে, সায়েন্সের সম্পর্ক তো এর সাথেই, খাবারই তো সায়েন্স। তুমি কি মনে করো তুমি যে প্রতিদিন মাছ খাও এর স্বাদ আসলে কোথা থেকে আসে? সেটা আসলে গ্লুটামিক অ্যাসিড আর ইনোসেনিক অ্যাসিড। তখন সেনকু দেখে সুইকা তার কুকুরের সাথে কাশফুলের মতো কিছু একটা দিয়ে খেলা করছিল। সেনকু বলে, সুইকা, তোমার হাতে ওইটা কি? সুইকা বলে, এইটা আমার ডগির সব খেলনার মধ্যে সবচেয়ে পছন্দের একটা খেলনা, এটা হলো টক-10 মিলেট। সেনকু বলে, তুমি বলতে চাচ্ছ ফক্সটেল মিলেট? আমার মনে হয় এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। আমার মনে হয় আমরা এই দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার তৈরি করতে পারবো, ওইটা যেটা আমার দুনিয়ার লোকেরা পছন্দ করত। এরপর তারা মাঠে গিয়ে গমের মতো এক ধরনের ফসল কাটতে শুরু করে। সেনকু বলে, এখন আমরা এটা দিয়ে তৈরি করব অভাবনীয় চমৎকার এক খাবার, এখন হবে আসল খেলা। তখন কোয়াকু বলে, আমরা এই ফক্সটেল মিলেট কি আসলেই খাবো? এটা খাওয়ার যোগ্য মনে হচ্ছে না। সেনকু বলে, এর বিট আর দানাকে ভুসি থেকে আলাদা করব, যেন একে আমরা খাবার যোগ্য করে তুলতে পারি। ফক্সটেল মিলেট আসলে অনেক ভালো মানের একটা সবজি, যদিও এটা অনেক প্রাচীন। তখন কোয়াকুর নাক ছিটকায় আর বলে, এটা দেখে তো অনেক বিচ্ছিরি মনে হচ্ছে, এমন জিনিস কেউ কিভাবে খেতে পারে? এরপর ক্রোন এক মটকা পানি নিয়ে আসলে সেনকো ওই পানির ভিতরে ফক্সটেল মিলেট মিশিয়ে ভুসিকে আলাদা করার চেষ্টা করে আর বলে, আমরা ভুল করার মাধ্যমেই নতুন কিছু শিখতে পারি। খাবার আসলে সায়েন্সের এক চমৎকার ভিত্তি। এরপর তারা ওইটা প্রস্তুত করে ফেলে এবং সেনকো বলে, এটা হলো গমের আটা, না দুঃখিত, আসলে ফক্সটেল মিলেটের আটা। এখন এর মধ্যে দিতে হবে ডিম, এরপর পটাশিয়াম কার্বনেট দিয়ে একে সফট করে তোলো। এটা একটা সায়েন্সের ডিশ। একজন মঙ্গোলিয়ান ভুল করে 1400 শতকের কাছাকাছি কোনো একটা সময় তৈরি করেছিলেন। ক্রোম, আমার মনে হয় সে তোমার মতো একজন পাগল লোক ছিল যে সবকিছুই ট্রাই করেছে। এরপর সেনকু ওই খাবার তৈরি করে রান্না করতে শুরু করে, আর সেনকুর রান্না করার ধরন দেখে এবং রান্নার ঘ্রাণে সবাই অবাক হয়ে যায়। সেনকু বলে, আমাদের কাছে 3700 বছর পূর্বে এই সুস্বাদু চমৎকার সায়েন্টিফিক খাবারের একটা নাম ছিল, একে বলা হয় রামন। কোহাকু বলে, কিন্তু এটা তো আসলে ফক্সটেল মিলেট, তাই না? ক্রোন বলে, আমি আগে এটা খেয়ে দেখি। একজন ম্যাজিশিয়ানের সবচেয়ে বড় কাজ হলো নতুন কিছুকে ভয় না পাওয়া। এরপর ক্রোন ওই খাবারটা খাওয়ার পরে সে তো খুশিতে পুরো পাগল হয়ে যায়। পোলাই কয়, আয় হা, এটা কি খাইলাম? এরপর সুইকা আর কোহাকু ওইটা ট্রাই করে। সুইকা বলে, বাহ, এই খাবারটা তো অনেক সফট, আমি আজ পর্যন্ত এত সফট খাবার কখনোই খাইনি। আর কোহাকু, মাইয়াই তো বাড়ির উপর উবুড়াইয়া পড়ে। কোহাকু বলে, দুনিয়ায় এমন খাবারও আছে নাকি? আর ক্রোন তো তখন হাতে বাটি নিয়ে কান্নাকাটি শুরু করে। তাদের তিনজনের এই অবস্থা দেখে সেনকু বলে, এখন আমিও একটু খেয়ে দেখি। আমি ভালো খাবার খেয়েছি 3700 বছর পার হয়ে গেছে। এটা খেয়ে সেনকুর একদমই ভালো লাগে না। সেনকু বলে, এটা এতটাও ভালো হয়নি, আর এমনিতেও ফক্সটেল মিলেট থেকে আর কি বা আশা করা যায়? এটা অনেক আঠালো আর মুখের ভেতর থেকে একটা তেতো তেতো ভাব আসছে। যদি এটাকে ওষুধ মনে করে খেয়ে নিই তাহলে সেটা অন্য বিষয়। তবে তাদের
আমাদের জন্য তো এটা হেভেনের খাবার, এটা দিয়েই কাজ হয়ে যাবে। ফক্সটেল মিলেট রামেন। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি সেনকু একটা গাড়ি নিয়ে এসেছে আর সুইকা বাঁশি সুরে সুরে সবাইকে ডাকছে। তখন এই খাবারের ঘ্রাণ পেয়ে সবাই তো চমকে যায়। একজন বলে, এ কি, এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসছে? এরপর তারা সেনকুর গাড়ি দেখে ওই দিকে ছুটে যেতে শুরু করে। গ্রাম প্রধান বলছে, এখানে সব কি হচ্ছে? তখন সেনকু আমাদের বলে, মানুষদের মধ্যে মশলার জন্য যুদ্ধ হয়েছিল, সিভিলাইজেশনের জন্য খাবার কতটা জরুরি। এরপর সেনকু শয়তানের মতো মুখ করে বলে, আমি এই সায়েন্টিফিক খাবার দিয়ে পুরো গ্রামকে আমার পক্ষে নিয়ে আসবো, যার নাম হলো রামেন। কোহাকু বলে, এখন তোমায় দেখে একটা শয়তান মনে হচ্ছে। তো গাইস, এখান থেকেই এপিসোড 8 সমাপ্ত হয়। গাইস, এই ডক্টর স্টোন অ্যানিমের একটি মজার বিষয় হলো এর প্রত্যেকটা এপিসোডের শেষের দিকে কিছু না কিছু মজার বিষয় থাকে। তো ডক্টর স্টোন অ্যানিমে সম্পূর্ণ ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে আমার এই ডক্টর স্টোন এক্সপ্লেনের প্রতিটা এপিসোড সম্পূর্ণ দেখতে হবে যদি আসল মজাটা পেতে চান। যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এক্সপ্লেনটা আপনার পছন্দ হয়েছে কিনা। তো গাইস, বাই বাই।